ঘরে শুয়ে বসে কুংফু পান্ডার মতো বোর হয়ে যাচ্ছিলাম, আর মেশিনটাও পার্কিং এ পড়েছিল। চিন্তা করলাম নতুন কোনো পাগলকে রাজি করিয়ে নিয়ে কোথা থেকে ঘুরে আসা যায়। পুরাতন পাগল সানি তো ছিলই, সানির সঙ্গে খুব শীঘ্রই লম্বা আর একটা ট্যুর হবে। তবে নতুন পাগল হিসাবে ইমতিয়াজ ভাইকে রাজি করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। অজানা না অ্যাকচুয়ালি, সেই গল্পটাই আপনাদের সঙ্গে আজকে করব। যা হোক, এই হচ্ছে আমি, এই হচ্ছে ইমতিয়াজ ভাই, আর এই হচ্ছে আমাদের সামনের রাস্তা। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। প্রাকৃতিক নৈসর্গ বলি, সবুজে ঘেরা পাহাড় বলি, বনবনানী বলি কিংবা সাগর বলি, চট্টগ্রাম সবসময় আমাকে টেনেছে। বাসা থেকে বের হয়ে বাইকে ওঠার পরেও আমরা সন্দেহে আনছিলাম যে আসলে কই যাব। গন্তব্য ঠিক করলাম চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়ে যাব। হঠাৎ করে মনে হলো মিরসরাই থেকে হাতের বামে নারায়ণহাটের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তায় কিছু দূর গেলে মোটামুটি বান্দরবানের একটা ফিল পাওয়া যায়। তো এই দিকটা থেকে একটু ঘুরে আসা যাক। কিছু দূর এগিয়ে গেলেও আবার ঘুরিয়ে এসে নারায়ণহাটের রাস্তাটার মধ্যে ঢুকে পড়ি। রেল লাইন পার হয়ে মোটামুটি 100 মিটারের মতো গেলেই পাহাড়ের দিকে যাত্রা শুরু করা যায়। পাহাড়ের ঢাল বেয়ে বাইক চালিয়ে উপরের দিকে ওঠাটা আসলে কতটা চ্যালেঞ্জিং, এটা পাহাড়ে যারা বাইক না চালাইছে তারা কখনো বুঝবে না। এটা একই সাথে চ্যালেঞ্জিং এবং এনজয়েবল। পাহাড়ের রাস্তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে বাঁক। এই রাস্তাগুলো কখনো একেবারে সোজা হতে পারে না, কারণ পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে উঠে যেতে হয় সাপের মতো। আর একটা ব্যাপার হচ্ছে, এই রাস্তা যখন উঠতে থাকে একটানা উঠতে থাকে, আবার যখন নামতে থাকে অনেকখানি পথ একটানাই নামতে থাকে। আমরা শুধু উঠেছি, পাহাড়ের ও পাশে আমরা আর নামিনি। তো এই যাত্রা পথটা সম্পূর্ণটাই ওঠার রাস্তা। গুগল ম্যাপে গেলে দেখতে পারবেন এই রাস্তায় সানসেট পয়েন্ট নামে একটা জায়গা আছে। আমরা ঠিক সেই পর্যন্তই উঠেছিলাম, তারপরে আর আমরা যাইনি। যেহেতু হাতে সময় কম, আমাদের সীতাকুণ্ড যেতে হবে, আমরা আবার নেমে আসি। রেল গেটে এসে দেখি একটা রেল ক্রসিং হচ্ছে, তো আমাদেরকে কিছুটা স্লো করতে হয়েছিল। এরপরে আর কোথাও ব্রেক না দিয়ে আমরা সোজা চলে যাই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের দিকে। মিরসরাই থেকে সীতাকুণ্ড যাবার পথে হাতের বামে উঁচু উঁচু পাহাড়ের সারি দেখলেই মনের মধ্যে একটা চঞ্চলতা অনুভব হচ্ছিল। খালি মনে হচ্ছিল এই বাইক থেকে নেমে এখনই সোজা পাহাড়ের দিকে ছুটে যাই। সীতাকুণ্ড বাজার থেকে হাতের বামের রাস্তাটা ধরে কিছু দূর আগালে এমনিতেই বোঝা যায় যে আমরা সনাতন ধর্মাবলম্বীদের কোনো একটা তীর্থস্থানের কাছাকাছি চলে আসছি। হাতের ডানে বামে অসংখ্য মন্দির তার পূর্বাভাস দিয়ে দেয়। আরো কিছুটা কাছাকাছি এগিয়ে গেলে বাঁশের লাঠি হাতে লাঠিয়াল বাহিনী দেখলেই বোঝা যায় আমরা পাহাড়ের গোড়ার কাছাকাছি চলে আসছি। কিন্তু লাঠিয়াল দেখে ভয় পেয়ে থেমে যাবার পাত্র তো আমরা নই, তাই বাইক চালিয়ে আরো কিছু দূর এগিয়ে গেলাম একেবারে পার্কিং এর জায়গাটা পর্যন্ত। দিনাজপুর থেকে তীর্থে আসা ছোট্ট এই মেয়েটার সাথে কিছুক্ষণ গল্প করে মন্দিরের বাম পাশের এই রাস্তাটা দিয়ে আমরা শুরু করি পর্বত আরোহণ। আর কিছুক্ষণের মধ্যেই ইমতিয়াজ ভাইয়ের ভাষ্য মতে আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি। এই যে চ্যালেঞ্জটা, মানে চ্যালেঞ্জটা উইন করে আমরা যে এইখান থেকে এইটুকু 50 মিটার উঠছে। কোথায় এখান থেকে Come on. Come on. Almost there. হয় No. Oh, no. এতটুকু? এইখান থেকেই তো এতটুকু উঠলেন। আপনি যদি বিসমিল্লাহ থেকে শুরু করেন তাহলে তো মিনিমাম 1500 মিটার অলরেডি ক্রস করে ফেলেছেন। অতঃপর এই প্রৌঢ়া বৃদ্ধাদের দেখে এবং বামে পাহাড়ের ঢালে অবস্থিত গাছে কিছু রঙিন ফুল দেখে মোটিভেশন নিয়ে আমরা যাত্রা শুরু করি। চন্দ্রনাথ মন্দিরের মূল খাড়া পাহাড়ে ওঠার আগে পাহাড়ের ঢালে রাস্তার ধারে ধারে এরকম ছোট ছোট কিছু দোকানে বিভিন্ন ধরনের মণিহারি জিনিসপত্র এবং সনাতন ধর্মীদের ধর্মীয় জিনিসপত্র বিক্রি হয়। সিঁড়ি বেয়ে খাড়া পাহাড়ে উঠতে যাব এমন সময়ে মানুষ সৃষ্ট এই কৃত্রিম ঝর্ণাটা দেখে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। আর তারপরে রয়েছে এই অদ্ভুত দর্শন, পরিচিত শ্রেণীর একটি গাছ। সিঁড়ি বেয়ে কিছুক্ষণ ওঠার পরপরই এরকম ছোট ছোট জায়গা আছে যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা এবং ভ্রমণকারীরা বিশ্রাম নিতে পারে। হাইকিং এর শুরু থেকে কুংফু পান্ডা মোড অন করে রাখা ইমতিয়াজ ভাই এখানে এসে লাঠিয়ালদের সঙ্গে একটা কড়া মারামারি জুড়ে দেওয়ার বদলে কিছুক্ষণ রেস্ট নেয়। চলুন সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলেই শুধুমাত্র শিব মন্দিরের দেখা পাওয়া সম্ভব, তবে এর জন্য এই যে এরকম সিঁড়ি, এরকম প্রায় 2200-এরও বেশি সিঁড়ি পাড়ি দিতে হবে। কোনো কোনো স্থানে সিঁড়িগুলো এতটাই পিচ্ছিল এবং সংকীর্ণ যে ওঠাই বিপজ্জনক হয়ে যায়, আর বর্ষাকালে আসলে বা রাস্তা যদি ভিজা থাকে তাহলে বিষয়টা খুবই রিস্কি।
এদিক সেদিক পা পিছলে পড়লেই সোজা পাহাড়ের খাদের মধ্যে দিয়ে বডি নিচে আত্মা উপরে। শুরুতে যে ঝর্ণাটা দেখেছিলাম ওই ঝর্ণার ডানে এবং বামে দুটো রাস্তা আছে। আমরা বামের রাস্তাটা নিয়েছি কারণ ডানের রাস্তাটা দিয়ে নামা সহজ আর বামেরটা দিয়ে ওঠা কিছুটা সহজ। বামের রাস্তাটা দিয়ে পুরোপুরি উঠতে পারবেন একটু কষ্ট করলেই, কিন্তু ডানের রাস্তা দিয়ে অনেক কষ্ট করলেও উপরে ওঠাটা প্রায় অসম্ভব। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে এমন বেশ কয়েকটা স্পট পাবেন যেখানে দাঁড়িয়ে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত আপনি খালি চোখে দেখতে পারবেন। ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে 2000+ সিঁড়ি পাড়ি দেওয়ার পরে এখানে এসে প্রথমবারের মতো আমরা এই মন্দিরটা দেখা পেলাম। এখনো 50 থেকে 100টা ধাপ সামনে বাকি আছে, কিন্তু পার চলছে না। এখানটায় এসে গাছের সঙ্গে পিঠ ঠেকিয়ে দিয়ে অনুভূতিটা হচ্ছিল ঠিক এমনটাই। Oh. Yeah. Oh no! No, wait! I'm coming! তাই তীরে এসে তরি না ডুবিয়ে মনে অনেক সাহস সঞ্চয় করে বাকি যে 10টি ধাপ আছে নিজের সঙ্গে অনেক যুদ্ধ করে সেই 10টি ধাপ পাড়ি দিলাম। এখানে পাশাপাশি দুটো মন্দির আছে এবং দুই মন্দিরের ফাঁকা থেকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এতক্ষণের কষ্টের ফলাফল আমাদের চোখের সামনে এভাবেই ভেসে উঠলো। তবে এই উচ্চতায় ওঠার পরে সহযাত্রী ইমতিয়াজ ভাই অর্থাৎ কুংফু পান্ডা ইমতিয়াজ ভাই, তার মাথার মধ্যে দার্শনিকতা একেবারে উকিঝুঁকি মারা শুরু কখনো করলো। শিকারে ধরতে পারে না, হ্যাঁ, আপনি এই থিওরিতে বিশ্বাস করেন, এই জন্য আপনি শিকারের মতো ঘুমান না, জেগে থাকেন। रुको जरा सबर करो। নতুন চ্যালেঞ্জ সামনে হাজির হয়ে গেল। মূল মন্দির হচ্ছে এখান থেকে দৃষ্টিসীমার বাইরে, ওই পাহাড়ের চূড়ায়, ওই যে লাল রঙের যেটা দেখা যাচ্ছে ওটা। তো এবার গন্তব্য সেই দিকে। যাবার পথে কোন একটা গাছে মাস্টার ক্যাটারপিলার, তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। এই বড় বড় কালো শুঁয়োপোকাগুলো থেকে বড় বড় কালো প্রজাপতি তৈরি হয় যেগুলো এই পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ায়। আরো অসংখ্য সিঁড়ি এভাবেই দৌড়ে দৌড়ে পার হয়ে যাচ্ছিলাম মূল মন্দিরের দিকে যাওয়ার জন্য। হঠাৎ দেখলাম মাস্টার রুগোয় গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং তিনি বললেন, My time has come. You must continue your journey without me. তারপরে তাকে অনেক অনুরোধ করে এক প্রকার জোর করেই ধরে নিয়ে গেলাম আরো উপরের দিকে। যাওয়ার পথে এই জায়গাটাতে এখানে ছায়ার মধ্যে আমরা বসে কলা এবং রুটি খেয়েছি, কিন্তু খুব হতাশ হয়েছি এর পাশেই যে ঢালটা সেই ঢালের দিকে তাকিয়ে। এবার আসেন আপনাদেরকে চন্দ্রনাথের মন্দির সম্পর্কে কিছু তথ্য দিই। লোকমুখে প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। তবে সনাতন ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড বা কূপ সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। তবে বর্তমানে কুণ্ডগুলো বা কূপগুলো শুকিয়ে গেছে। ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে সেই স্থানগুলোকে। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে রয়েছে উল্টা পাতালকালীর মন্দির, প্রমোদেশ্বরী কালী মন্দির এবং ভোলানন্দগিরি সেবাশ্রম। মন্দির দেখা শেষে যখন নিচে নামার সিদ্ধান্ত নিলাম তখন দেখলাম এর কাছেই আরো দুটো চূড়া আছে যেখানে মানুষের আনাগোনা খুব কম। তো সিদ্ধান্ত নিলাম এই চূড়া দুটোও ঘুরে যাই। এত কষ্ট করে যখন উপরে এসেছি তখন কিছু না দেখে ফেরত যাওয়াটা ঠিক হবে না। ব্যাস, আমাদের পাহাড় বিলাস শেষ, এখন নামার পালা। 3টা কাউফল কিনলাম, যার মধ্যে 2টা আমার হাতে। 3টা কাউফল 10 টাকা, আরেকটা কাউফল ইমতিয়াজ ভাইয়ের হাতে। তোর হাতে পাই খুঁজে পাই অমৃত দাদা, কি খেলুম। নামতে নামতে মনে হলো মানুষ সিঁড়ি বলতে যা বোঝে এই ধাপগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। এগুলো বাসাবাড়ির সিঁড়ির মতো না, বেশ চওড়া এবং প্রতিটা ধাপই বেশ উচ্চতা সম্পন্ন। তো এখান থেকে নামতে গেলে হাঁটুতে আসলেই জোর থাকা দরকার। পাহাড়ের উপরে উঠে অনেককেই দেখেছিলাম তাদের হাতের লাঠিগুলো নষ্ট করে ফেলতে অথবা ছুঁড়ে ফেলতে। তো এই সিঁড়ি দিয়ে নামার সময় মনে হলো ওঠার সময় লাঠিগুলো যতটা দরকার ছিল সিঁড়ি দিয়ে নামার সময় লাঠির গুরুত্ব তার 10 গুণেরও বেশি।
যা হোক, সিঁড়ি দিয়ে নেমে ক্ষুধার্ত শরীর দুটো বাইকের উপর তুলে দিয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়লাম ভাবির হোটেলে। গরুর গোশত দিয়ে ভরপুর ভাত খাওয়ার পরে দই খেতে ভুললাম না। আর এরপরে সোজা চট্টগ্রাম। চট্টগ্রাম মানে কিন্তু একে খান নয়। বাইকে যখন আসছি, চট্টগ্রাম মানে বায়জিদ লিংক রোড। পাহাড় কেটে তৈরি করা এই দৃষ্টিনন্দন রাস্তাটা দিয়ে না গেলে বাইকে আসার মানে কি? যা হোক, এখানে দাঁড়িয়ে দুনিয়ার কিছু আজগুবি গল্প করলাম আর সেই সাথে কিছু ফটো তুললাম। এই যে ক্যালানো সেলফি, পাহাড় মাপা, সূর্যাস্ত, পরন্ত বিকেল, কপাল প্রদর্শনী, বাহুবলীর মাসেল প্রদর্শনী, ব্যাস। এরপর চট্টগ্রাম শহর হয়ে সোজা পতেঙ্গা সি বিচ। দিন শেষ, রাতের বেলা সাগরের পাড়ে বসে বাতাস খেতে খেতে গান শুনছিলাম আর ভাবছিলাম জীবনটা কতই সংক্ষিপ্ত। আর মতো তুমি সত্যি জীবন অনেক সংক্ষিপ্ত। এই যে যেমন 10:30, 11, 12 মিনিটে দুজন মানুষের সারাদিনের গল্প বলা হয়ে গেল। এভাবে আমরা 60, 70, 80 বছর যতটাই বাঁচি না কেন, আসলে কয়েক ঘন্টা বলার মতন গল্প আমরা তৈরি করতে পারি। একটা সময় হয়তো আর এই শক্তি সামর্থ্য, এই বয়স থাকবে না। তখন ছোটদের, নাতি নাতনিদের অথবা জুনিয়রদের বলার মতো কিছু গল্প কি তৈরি করা হয়েছে আমাদের? সবার হয়নি। আমার অনুরোধ থাকবে, যতদিন বাঁচি, যতদিন শক্তি সামর্থ্য থাকে, যেন আমাদের চারপাশটা দেখে যেতে পারি পর্যাপ্ত পরিমাণে, যেন আমাদের কিছু গল্প তৈরি হয়। শেষ জীবনে নিজেরা আলোচনা করার মতো, বসে গল্প করার মতো যেন কিছু গল্প তৈরি হয়। আজকে এখানে বিদায় নিচ্ছি। আর যারা বাইক রাইড করেন তারা অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলবেন এবং নিজের এবং প্রিয়জনের জন্য হেলমেটের ব্যবস্থা করবেন। এটা অবশ্যই জরুরি দরকার। সবাই ভালো থাকবেন। তারা আমাদের যাপন জাহাজ খরস্রোতা